গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে 21শে নভেম্বর 2025 আমরা চলে এসেছি বনগাঁ ব্লকে। এখানে আমরা ছালাম মণ্ডল বা ছালামবাবুর সাথে কথা বলবো। ছালামবাবুর সাথে আমরা ডিসি করেছিলাম বনগাঁ এডি অফিসের থ্রুতে। আত্মার যে প্রকল্প হয় সেই আত্মা প্রকল্পের ডিসি আমরা ছালামবাবুর সাথে করেছি। এবার আমরা ছালামবাবুর সাথে একটু কথা বলে নেবো। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার এই এরিয়াটার নাম যদি একটু বলেন। বাজিতলা শুকপুকুর, আচ্ছা গ্রাম পঞ্চায়েত, মণিগ্রাম, ধরমপুর গ্রাম, মণিগ্রাম। আচ্ছা দাদা, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবো যে আপনি যে ধানটার উপর ডিসি করেছেন সেই ধানটা কি প্রতীক্ষা ধান ছিল? হ্যাঁ, প্রতীক্ষা ধান। আচ্ছা, এবার আপনি একটু শুরু থেকে যদি বলেন যে মানে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আপনাকে বীজ শোধন থেকে শুরু করে তারপরে বীজতলা বানিয়ে কিভাবে সার দিতে হবে সেগুলো আপনি একটুখানি যদি শুরু থেকে বিবরণটা বলেন। প্রথম থেকে বীজতলায় সার, জৈব সার দেওয়া ছিল, জৈব সার দিয়েছি, তারপরে একরকম পাউডার দিয়েছিল। পাউডারটা স্প্রে করার পর বীজ পাতাগুলো খুব সৌন্দর্য উঠলো। ওঠার পর এবার জমি কাদা হলো, কাদা করে রোয়া হলো, রোয়ার পর এবার ওই সার মাটি যেভাবে দিতে বলে সেইভাবে দিয়েছি। কোনো পোকা টোকা লাগেনি। ধানের পাশকাঠি হলো 28 থেকে 30টার মতন পাশকাঠি বেরিয়ে গেছে, প্রত্যেকটাই আমার শীষ বেরিয়ে গেছে, কোনো ডিস্টার্ব হয়নি। আচ্ছা আচ্ছা দাদা, একটু জানতে চাইবো যে আপনি এইবার তো আমরা যে জৈব সার বা জৈব ওষুধ দিয়েছি তা দিয়ে কাজ করেছেন, এর আগেও কি আপনি জৈব ওষুধ দিয়ে কাজ করতেন নাকি রাসায়নিক দিয়ে? আমরা রাসায়নিক দিয়ে করতাম। আচ্ছা, দেখুন যারা রাসায়নিক দিয়ে করে তাদের মধ্যে একটা ধারণা আছে যে মানে রাসায়নিক দিয়ে চাষ করলে ফলন অনেক বেশি হয়, গাছের সৌন্দর্য অনেক বাড়ে, কিন্তু জৈব দিয়ে চাষ করলে ফলন আসতেও নাকি দেরি হয়, তারপরে গাছের সৌন্দর্য অত ভালো থাকে না। এইগুলোর বিষয়ে আপনি কি পার্থক্য বুঝছেন? সারা জীবন তো জৈব সার দিয়ে এই রাসায়নিক দিয়ে চাষ করে এসেছি একদম, আর এটা আমি আলাদা এই প্রোটেক্ট দিয়ে করেছি। করার পর দেখেছি সৌন্দর্য আমার ধান হয়েছে, খুব ভালো ফলন হয়েছে। ধানের গেট আপ, গাছ সুন্দর হয়েছে। আমার খুব অল্প খরচে আমার মনে হচ্ছে মানে এই চাষটা ভালো। আচ্ছা, মানে এতে করে আপনার ধারণা কি কিছু বদলেছে? মানে অন্যদের মতো কি আপনারও যে ধারণাটা ছিল যে মানে রাসায়নিক দিয়ে চাষ করলেই ভালো হবে? না, আমি রাসায়নিক দিয়ে চাষ করব না, এবারটার থেকে আমি বড়োর চাষ করব। এই যে প্রোটেক্টগুলো কোথায় পাওয়া যায় এগুলো আমার ঠিক সন্ধান দিবেন, আমি সেইভাবে যেন পাই। হ্যাঁ, প্রোডাক্টগুলো আপনি আমাদের থেকে পাবেন। প্রোডাক্টগুলো পাওয়াটা বড় কথা নয়, মানে এই যে আপনাদের যে মতামতটা যে চেঞ্জ হচ্ছে, সুন্দর সুন্দর সবাই হ্যাঁ, ধান দেখে গ্রামের চাষিরা আরো আমার ধান খেতে গিয়ে বললো তুই কি দিয়ে চাষ করবি? আচ্ছা আচ্ছা, আমি বলেছি জৈব দিয়ে আমি চাষ করেছি। ওদের দেখে খুব আনন্দ, সবাই এই জৈব দিয়ে চাষ করার জন্য উদ্যোগ। একটু যদি ধানের গাছটা দেখিয়ে আপনি যদি বলেন যে কিরকম কোয়ালিটিটা কি এসছে, একটু যদি ভালো করে দেখিয়ে বলেন তাহলে আর একটু ভালো হয়। একটু যদি দেখান। এই ধানগুলো দেখেন, এত সুন্দর ধান হয়েছে। একটা বিচুলিতি, এটা একটা গোছা বিচুলি, একটা গোছা বিচুলিতি এই ধান হয়েছে। এর একটা ধান চিটে হয়নি, একটা ধানও চিটে নেই। না, চিটে নেই। মানে এটাই তো বোধহয় অনেক বড় ব্যাপার যে মানে চিটা মেন চিটাটাই তো বেশি হয়। আর এই জৈব সার দিয়ে আমার কোনো ধানের চিটা নেই। আচ্ছা দাদা, একটু বলেন যদি মানে অন্যান্যবার যে আপনার প্রোডাকশন হয় ঝাড়াই বাছাইয়ের পরে, এবার যে হবে বলে দেখতে পাচ্ছেন না, তাতে করে আপনার অনেক কতটা বেশি হবে বলে কি বলেন? অনেক বেশি হবে। ও হয়তো 14 থেকে 15 মন হয়তো আমন ধান, আর এই ধানটা 20 থেকে 22 মন আমার বেশি ছাড়া কম পাবো। আচ্ছা আচ্ছা, যেখানে 15 মন পেতেন সেখানে আমি 22 মন। বিঘাপতি হিসেব বলছেন? হ্যাঁ, বিঘাপতি 15 মন পেতেন, সেখানে আপনি 22 মন তো চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বেশি তার উপরে কথা আলাদা। আচ্ছা আচ্ছা দাদা, রোগ প্রতিরোধক হিসেবে তো কোনো রোগ লাগেনি, এই যে না অন্য কিছু দিইনি, কোনো রোগ বলতে কিচ্ছু লাগেনি, কোনো পোকা লাগেনি। এই যে ফড়িং পোকা লাগে একটা লাস্টের দিকে নেই, ধান চুইচে খাই, একটা শীষও দেখেন একটা চুইচে খাইনি, কোনো পোকা টোকা ধারে আসে। আচ্ছা আচ্ছা, মানে কোয়ালিটি ওয়াইজ অনেক বেটার বলছি। মানে আপনি বলছেন মানে অন্যান্য ধানের থেকে তাহলে আপনি বাজারে বিক্রি করলে এটা কোয়ালিটি ওয়াইজ এসে আর একটু বেশি টাকাও পেতে পারেন। হ্যাঁ, বেশি টাকা পাবো। দেখে কেমন মনে হচ্ছে যেন দানাগুলো, ধানের যে দানাগুলো অনেক পুষ্ট বলেই মনে হয়। ওজন বেশি। আপনি এই কথাটা মাথায় করে বলছি তা বোঝা মনে হচ্ছে জানো কি ভার লাগছে। আমন ধান যে এত ভার হয়, এত ধারণা করা যায়। আচ্ছা, দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমাদের সাথে সময় দিয়েছেন এবং আপনাকে শুধু শেষে একটা কথা একটু বলবো যে পশ্চিমবঙ্গের চাষিরা
আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আপনাদের মতো যারা চাষি যারা আছেন তাদের ভিডিও দেখেন। তো সারা পশ্চিমবঙ্গের চাষিদের জন্য আপনার যদি এই চাষের পক্ষে কিছু বলার থাকে, একটু চাষি ভাইদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে সেটা যদি একটু আপনি বলেন। আপনার মতন করে দিন। আমি এই জৈব সার দিয়ে যে চাষ করেছি তাতে করে আমার গ্রামবাসী যারা আরো চাষি আছে তাদের প্রত্যেককে বলেছি, তাদের সবাই মত ধান দেখে তাদের খুশি যে আমরা এই প্রোটেক্ট দিয়ে চাষ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক মানে এই ধন্যবাদ প্রোডাক্ট আপনাকে। বলে কথা নয়, কথাটা হচ্ছে রাসায়নিক থেকে জৈবতে নিয়ে আসাই আমাদের সবার উদ্দেশ্য। তারা আমরা যাতে মানে কিছু মানুষকে এটা আনতে পারি সেটাই আমাদের জন্য অনেক। আমরা অনেক ধন্যবাদ দাদা। এবার আমরা বনগাঁ ব্লকের যে কৃষি সঞ্চালক যিনি আছেন কোরবান মণ্ডল সাহেব, এবার কোরবান বাবুর সাথে একটু কথা বলে নেব। কোরবান বাবু আমাদের এই চাষ দেখে ওনার কি বক্তব্য সেটা উনি একটু বলবেন। নমস্কার। আমার তরফ থেকে আমরা প্রত্যেক চাষি এবং আমার মানে ধর্মপুর পঞ্চায়েতের এবং আশেপাশে যত চাষি আছে সবাইকে বলবো যাতে জৈব সার রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার দিয়ে প্রোডাক্ট দিয়ে ব্যবহার করতে, একদম। এবং আমরা সবাই সহযোগিতা করবো যাতে জৈব সারটা দিয়ে চাষ করলে ভালো হবে চাষটা, একদম ঠিক আছে, ফলনটা বেশি হবে। হ্যাঁ, এবার দেখুন আমাদের মেইন যেটা আমাদের উদ্দেশ্য থাকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে মাটিটাকে ভালো রাখা আর যাতে গাছের রোগ পোকামাকড়টা কম আসে, প্রায় নাই আসে, মানে রোগ পোকামাকড়ের জন্য খরচ করতে না হয়, আমাদের উদ্দেশ্য সেটা। কিন্তু আমরা সালাম ভাইয়ের থেকেও জানতে পারছি উনিও বলছেন কিন্তু রোগ পোকামাকড় প্রায় আসেইনি। সেই ব্যাপারে আপনার কি মন্তব্য আপনি যদি একটু বলেন। আমারও একই বক্তব্য যে জৈব সার ব্যবহার করলে মোটামুটি মানে পোকামাকড় আছে গিয়ে ধরে নিই, এবং ওনার বক্তব্য আমার একই মত যে জৈব সার দিয়ে ব্যবহার করলে মানে অনেকটা খরচ কম এবং উপকৃত চাষিরা, প্রত্যেক চাষিরা উপকৃত হবে। আর সবথেকে বড় কথা মাটিটা ভালো থাকবে। মাটিটা ভালো থাকবে। 10 বছর পরে যদি মাটি ভালো না থাকলো তাহলে তার লাভ নেই কিছু আলটিমেটলি। তো আপনার কাছে আমার একটাই আর্জি থাকবে, মানে যেহেতু আপনি কৃষি সঞ্চালক, আপনার পরিচিতি হোক বা আপনার যেভাবেই হোক আর কি, মানে আপনি আপনার সাথে অনেক বেশি চাষি ভাইদের যোগাযোগ রয়েছে, আপনি যদি এইভাবে চাষি ভাইদের সাথে একটু পাশে থাকেন এবং তাদের উপকার করেন তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আশা করছি পশ্চিমবঙ্গের সমস্ত চাষিরাই এভাবে অনেক বেশি উপকৃত হবে। অবশ্যই থাকবো আমি একদম। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। শেষে একটা জাস্ট আমি আলাদা করে একটু জিজ্ঞেস করবো যে আপনার নিজের চোখে এই যে প্রোডাকশনটা আমরা এখানে দেখছি সত্য মানে আমরা হয়তো অত এক্সপিরিয়েন্স নই, হয়তো আমরা এগ্রিকালচারের সাথে কাজ করছি, তো যাই হোক আমার চোখে দেখে তো একটা ডিভাস্টেটিং অ্যামাউন্ট অফ প্রোডাকশন মনে হচ্ছে। আপনার নিজের যদি কিছু একটু বক্তব্য থাকে প্রোডাকশনটা দেখে আমারও সেটা আপনি বক্তব্য একই যে মোটামুটি মানে যে জৈব অদ্ভুত সারটা লাগছে আমার দিয়ে দেখে। মোটামুটি এমন ভাবে ধানটার মানে ওজনটা এইটা সবচেয়ে, এবং চিটে নেই ধানটা, ঠিক আছে, এটাই বড় হ্যাঁ, এবং বিক্রির মানটা বেশি, হ্যাঁ, বাজারে গিয়ে মূল্যটাও বেশি হবে, একদম। এটা মানে দেখুন অবশ্যই। আলটিমেটলি তো আমাদের উদ্দেশ্য ওটাই যে মানে চাষিরা যাতে মানে আরো বেশি মানে ইকোনমিক্যালি ডেভেলপড হয়, আমরা তো সেটাই দেখবো। এবার সেটা যদি এভাবেই হয় তাহলে খারাপ তো কিছু না, অথচ ওনার জমিটা বেঁচে যাচ্ছে, পোকামাকড়ের খরচ খরচা কম হচ্ছে, উপরন্তু ধানের কোয়ালিটিটা এত বেটার হচ্ছে। খুবই অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে নমস্কার। থাকার জন্য। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আমরা কোরবান বাবুর কথা শুনলাম, সালাম বাবুর কথাও শুনলাম, আমরা বনগাঁ এডিএ স্যারের কথাও শুনবো বইয়ের পরে, যে স্যার কি বলছেন, স্যারের বক্তব্য কি আছে। নমস্কার স্যার, আমরা আপনার থেকে একটু জানতে চাইবো স্যার, মানে চাষি ভাই যিনি আছেন উনি তো বললেনই, এবার পুরো সিজনের অ্যানালিসিসটা যদি আপনি আপনার মতন করে একটু বলেন। সিজনের অ্যানালিসিস বলতে গেলে নমস্কার, আমি কনক দাস, সহ কৃষি অধিকর্তা বনগাঁ ব্লক। আমরা এবছর যে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র বিফ্যাক তার পক্ষ থেকে 2025-26 যে অর্থবর্ষ খরিফ মৌসুমের জন্য কিছুটা ক্লাস্টার এলাকা তৈরি করেছিলাম। তাতে আমরা এই ধরমপুকুরিয়া এলাকাটাকে বেছে নিয়েছি, কারণ এই জায়গায় কৃষিজীবী মানুষের বসবাস প্রচুর চাষিরা রয়েছেন। তারা আমাদের আত্মা প্রকল্প ছাড়াও অন্যান্য যে কৃষি দপ্তরের প্রকল্প সেই প্রকল্প রূপায়ণে সহযোগিতা করছে। একদম স্যার। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম যে অর্গানিক যে কাল্টিভেশন সেই প্র্যাকটিসটা যাতে চাষির মধ্যে বোঝানো যায়, যাতে সেই টেকনিকটা এবং তার সাথে যাতে তারা যাতে এই জিনিসটা গ্রহণ করতে পারে। একদম একদম। কারণ পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্দেশ্য রয়েছে যে কৃষিজ রাসায়নিকের ব্যবহারটা কমিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ একটা জায়গায় আসা, একদম। যাতে চাষিরা
সাস্টেনেবল এগ্রিকালচারটা বুঝতে পারে। একদমই, কারণ এক্ষুনি আমি যদি রাসায়নিক বন্ধ করে শুধু জৈব চাষ করি তাদের ফলন কমে যাবে, সেটাও কাম্য নয়। সেটাও কম মনে সে কারণে মিক্সার না চাষ শুরু করা সেখানে একটা ব্যালেন্স ভাবে যাতে চাষিরা চাষটা করতে পারে এবং এই চাষগুলো করে এলাকার বাকি যারা চাষিরা আছে তারা উদ্বুদ্ধ হবে, তারাও এই টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করবে। সাধারণত আত্মা এই টেকনোলজি ট্রান্সফারের মতো হিসাবে কাজ করে। আমরা এক্সটেনশন সার্ভিস দিচ্ছি, তো চাষির হয়ে চাষিদেরকেই এগোতে হবে, সেই মোটোটা নিয়েই চাষির ফিল্ডেই হচ্ছে আমরা এই ডেমোগুলো করছি, যাতে চাষিরা যারা পাশে রাস্তাও আছে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় যাতে জিনিসটা বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। সুতরাং এই ট্রান্সফারটা হবে টেকনোলজি। প্রথম কথা হচ্ছে চাষির একটা চিন্তাই থাকে যে আমি রোগ পোকা নিয়ন্ত্রণ করব কিভাবে। মানে চাষির বীজ বোনা থেকে শুরু করে ধান কাটা অবধি অনেকগুলো ধাপের ক্ষেত্রে প্ল্যান্ট প্রোটেকশন অর্থাৎ শস্য সুরক্ষার দিকটা চাষিকে দেখতে হয়, কারণ সেখানে একটা খরচ আছে। সেই খরচটা যদি কমে যায় তাহলে চাষির ইকোনমিক ডেভেলপমেন্টের দিকটা অনেকটা এগিয়ে যাবে, এটাই উদ্দেশ্য। সেক্ষেত্রে আমরা চাষি ভাইয়ের মুখে আমরা ইতিমধ্যেই শুনেছি ব্যাপারটা যে তার অন্যান্য যে আনুষঙ্গিক যে উপাদানগুলো যেগুলো কৃষিতে লাগে সেই পরিমাণটা যেহেতু কমে গেছে, সুতরাং উনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। এবং আমরা প্রোডাকশন যেটা দেখছি, উনি যেটা বললেন যে বিঘা পিছু 23-24 মন, তাহলে আমাদের এই বারোকাটা এলাকায় যে ক্লাস্টার রয়েছে এছাড়া অন্যান্য জায়গায় হয়েছে, সেখানে ওনার মোটামুটি যা আইডিয়া করছে আমরা 12 মনের কাছাকাছি তো আসবেই। ঠিক আছে, তাহলে সেটা চাষির ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক বা লাভজনক, আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি আমরা লাভটা বলতে পারি। আর আমরা ইতিমধ্যে ধান কাটা হয়েছে, আমরা ধানের গাছের গ্রোথটাও যথেষ্ট ভালো। যদি স্যার আপনি একটু টেকনিক্যাল অ্যানালিসিসটা যদি একটু সেটা আমাদের চাষি ভাই যা আমাদের দাবি করেছে তাতে এটা সঠিকই। ঠিক আছে, তাহলে এফেক্টিভ টিলারের সংখ্যা বাড়লে পরে আপনার প্রোডাকশনটা কিন্তু সেই হারে বাড়বে। ঠিক আছে, এবং আমি এই আত্মা প্রকল্পের যে উদ্দেশ্য, সেক্ষেত্রে আমি আমাদের যে কৃষক বন্ধুরা যারা আছেন, উনি ছাড়াও অন্যান্য কৃষক বন্ধুরা আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেমন চাষ করছেন তার সাথে সাথে অর্গানিক যে প্রোডাক্ট যেগুলো রয়েছে বা জৈব উপাদান যেগুলো আছে কৃষিতে ব্যবহার করা, সেটার দিকে জোর দেবেন। জৈব উপাদান কমে গেছে, হয়তো আপনারা জিজ্ঞেস করতে মানে আপনারা বলবেন যে এখন গরু প্রতিপালন কমে গেছে, সেই কারণের জন্য হয়তো ইয়ে রয়েছে। তবুও বাড়িতে শাকসবজি যেগুলো কাটাকুটি করছেন, সেগুলোর যা বাতিল অংশ পড়ে থাকে সেগুলো দিয়ে জমিও সার তৈরি করা যাবে। ঠিক আছে, তো জৈব সারের দিকে জোর দিতে হবে, এটুকুনি আমরা কৃষি দপ্তর বনগাঁ ব্লক এবং আমাদের ফিয়াক বনগাঁ ব্লকের পক্ষ থেকে সকল চাষি বন্ধুদেরকে অনুরোধ করব। আর আমরা সেই জন্যই এই ডেমোগুলো করছি, যাতে কৃষকরা এনাদের মতো চাষিদেরকে দেখে উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ।